প্রিয় দর্শক, গ্রিন ভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশনের সরাসরি আয়োজন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ক্যান্সার একটি আতঙ্কের নাম। ক্যান্সার শুনলে ভয় পান না এমন মানুষটি খুঁজে পাওয়া দুষ্কর। ক্যান্সারের রকম ফের আছে, বিভিন্ন ধরনের ক্যান্সার আছে। তার একটি ধরন হলো সার্কোমা। চলছে সার্কোমা অ্যাওয়ারনেস মান্থ। আমরা আজকে জানব সার্কোমা কি, কেন হয়, কি ধরনের ক্যান্সার, চিকিৎসা আছে কিনা। এই বিষয়গুলো বিস্তারিত জানার জন্য আমাদের সাথে আছেন ডাক্তার একরামুল হক জোয়ারদার। তিনি বিশিষ্ট ক্যান্সার সার্জন, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। ডাক্তার জোয়ারদার, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। আমরা প্রথমে যে জিনিসটা জানতে চাই, আমরা অনেক ধরনের ক্যান্সারের নাম শুনেছি, কিন্তু সার্কোমাটা আসলে আমরা খুব বেশি পরিচিত নই। সার্কোমা আসলে কি? ধন্যবাদ আপনাকে। সার্কোমা প্রথমে যদি বলি, সার্কোমা একটি রেয়ার ক্যান্সার। এটির পার্সেন্টেজ খুবই কম এবং সার্কোমা সাধারণত বোনস এবং আমাদের শরীরে যে সফট টিস্যু আছে, সফট টিস্যু বলতে সাধারণত মাংসপেশি, চামড়ার নিচের অংশের যে চর্বি, স্নায়ু এবং আমাদের রক্ত নালী, এছাড়াও শরীরের ভিতরে অন্যান্য যে কানেকটিভ টিস্যু থাকে সেগুলো থেকে সাধারণত সার্কোমাটা অ্যারাইজ করে। তো সার্কোমা আসলে কেন হয়, কি কোনো কারণ কি আসলে খুঁজে পাওয়া গেছে? ধন্যবাদ। সব ক্যান্সারেরই তো আসলে কিছু না কিছু কারণ থাকে। সার্কোমারও অনুরূপভাবে কিছু কারণ অবশ্যই আছে। তার ভিতরে অন্যতম হচ্ছে যদি পারিবারিক কোনো ইতিহাস থাকে, সেটা থেকে সাধারণত সার্কোমা হতে পারে। তাছাড়া কোনো কারণে যদি সে রেডিয়েশনে আগে থেকেই এক্সপোজড হয়ে থাকে, যদি কোনো চিকিৎসার কারণে রেডিয়েশন নিয়ে থাকে অথবা অনেক দিন ধরে রেডিয়েশনের সঙ্গে কাজ করতেছে বা রেডিয়েশনে এক্সপোজড হচ্ছে, তাদেরকেও সার্কোমা হতে পারে। তাছাড়া সাধারণত অন্যতম একটি কারণ হচ্ছে জেনেটিক মিউটেশন। আমরা জানি যে জেনেটিক মিউটেশন সাধারণত আমাদের শরীরের একটা ব্যালেন্স মেনটেন করে, এটা বিটুইন নর্মাল সেল এবং অ্যাবনর্মাল সেলের ভিতরে। কোনো কারণে যদি সেই ব্যালেন্স ডিস্টার্বড হয়ে যায়, এবং সেটা সাধারণত জেনেটিক মিউটেশন হলে, মানে যে জিনের পরিবর্তন হয়ে গেলে, সাধারণত একটা জিন সেটা নর্মাল সাইকেল মেনটেন করতেছে, কিন্তু দেখা গেল কোনো কারণে সেটা একটু মিউটেটেড হয়ে গেল, মানে অল্টার্ড হয়ে গেল, তখন তার নর্মাল ফাংশনটা অ্যাবনর্মাল হয়ে যায় এবং তখন সেলের গ্রোথের উপরে সাধারণত কোনো কন্ট্রোল থাকে না। তখন কিন্তু সেলগুলো অ্যাবনর্মালি অনেক বেশি মানে বৃদ্ধি পায়, তখন সাধারণত একটা টিউমার অ্যারাইজ করে। এছাড়াও কিছু জেনেটিক সিনড্রোম আছে, যে সিনড্রোমগুলো সাধারণত জেনেটিক মিউটেশনের কারণেই হয়ে থাকে। যেমন খুব কমনলি যদি আমরা বলি, গার্ডনার সিনড্রোম নামে একটি সিনড্রোম আছে, লি ফ্রমানি সিনড্রোম, রেটিনোব্লাস্টোমা, এইগুলোর কারণেও সাধারণত সার্কোমা হয়ে থাকে। এছাড়া আমাদের কিছু কেমিক্যাল এক্সপোজড হলে, বিভিন্ন ধরনের কেমিক্যালে তো এক্সপোজড হলে সাধারণত ক্যান্সার হচ্ছেই। সার্কোমা অনুরূপভাবে কিছু কেমিক্যালে যদি মানুষজন এক্সপোজড হয় বা কাজ করতে থাকে দীর্ঘদিন ধরে, তাহলে সাধারণত হতে পারে। তার ভিতরে অন্যতম হচ্ছে যে আর্সেনিকোসিস। আর্সেনিকে যদি কেউ এক্সপোজ থাকে বা আর্সেনিক যুক্ত পানি খায়, তাহলে সাধারণত তাদেরকেও সার্কোমা হতে পারে। এছাড়া অন্যান্য কিছু খাদ্যাভ্যাসের কারণেও সাধারণত সার্কোমা হতে পারে। আচ্ছা, তো সেক্ষেত্রে তো ধরেন আর্সেনিক যেটা বলছেন, আমাদের দেশে কিন্তু আর্সেনিক ফ্রি টিউবওয়েল কিন্তু আমরা একটা আমাদের প্রজেক্টই আছে, এখন আমরা অনেকেই কিন্তু অনেকেই সচেতন, আমরা এখন অলমোস্ট সবাই সচেতন হয়ে গেছে, পানিটাই আমরা কিন্তু পান করি এখন। আর আরেকটা বিষয় হলো যে আপনি বলছেন যে সার্কোমা, আমাদের দেশে এই সার্কোমা আমরা কিন্তু যেটা জানি যে ক্যান্সার সাধারণত একটু বয়স্ক মানুষের হয় বা একটু শেষ দিকে হয়। তো এই সার্কোমা কি আসলে সব বয়সে হয়, না কোনো বয়স আছে, বার আছে? ধন্যবাদ, খুব সুন্দর একটা কোশ্চেন করার জন্য। ক্যান্সার আগে সাধারণত আমরা জানতাম যে আফটার 50 হলে সাধারণত ক্যান্সারের ইনসিডেন্স, মানে নতুন ক্যান্সার বা ক্যান্সার হওয়ার প্রবণতা একটু বেড়ে যায়। কিন্তু এখনকার সময় যেটা দেখা যাচ্ছে যে 40-র আগেও অনেক মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, এটা নর্মাল ক্যান্সারের ক্ষেত্রে। কিন্তু সার্কোমার ক্ষেত্রে সাধারণত এটা যেমন খুব বাচ্চাদেরও হচ্ছে, যারা আমরা চাইল্ড ইয়াং অ্যাডোলেসেন্ট বলি, তাদেরও হচ্ছে, আবার যারা এজেড পার্সন আছে তাদেরও হচ্ছে। কিন্তু এটা সার্কোমার ধরনের উপর নির্ভর করে। সার্কোমা সাধারণত অনেক ধরনের এবং সব মিলায়ে অ্যারাউন্ড 70-র উপরে সার্কোমার ধরন আছে। তো তার ভিতরে কিছু কিছু সার্কোমা আছে যেগুলো সাধারণত 10 থেকে 20 বছরের যে বাচ্চাগুলো আছে তাদের ক্ষেত্রে হয়, বা আরও বেশি চাইল্ড তাদেরকেও কিন্তু সার্কোমা হচ্ছে। সেক্ষেত্রে আসলে বয়সের এখন আর কোনো
ডিফারেন্স নাই, যে কোনো এজে সাধারণত সার্কোমা হতে মানে পারে। সার্কোমা বাচ্চাদেরও হতে পারে। তো সেক্ষেত্রে আপনি বলছিলেন যে অনেকগুলো ধরন আছে সার্কোমা, জি, জি, জি। এই ধরনগুলো যদি একটু বলতেন আমাদের। ধন্যবাদ। সার্কোমাকে প্রথমে যদি আমরা একটা ব্রড হেডিংয়ে আমরা ক্যাটাগরাইজ করি, তাহলে সাধারণত আমরা বলতে পারি যে এটা দুই ধরনের। একটা হচ্ছে বনি সার্কোমা, যেটা সাধারণত আমাদের যে বোনস আছে, বোনস থেকে অ্যারেস্ট করতেছে। অ্যানাদার ওয়ান হচ্ছে সফট টিস্যু সার্কোমা, যেগুলো বোন ছাড়াও শরীরে অন্যান্য যেসব সফট টিস্যু আছে সেগুলোর উপরে সাধারণত যে সার্কোমা হচ্ছে সেগুলোকে আমরা সফট টিস্যু সার্কোমা বলতেছি। বনি সার্কোমার ভিতরে যেমন খুব কমনলি যেটা হয় বড়দের ক্ষেত্রে, সাধারণত অস্টিও সার্কোমাগুলো সাধারণত বড়দের হচ্ছে। আর এছাড়া যদি আমরা বলি যে ইউইং সার্কোমা বলে একটা সার্কোমা আছে, সে সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে 10 থেকে 20 বছরের মানুষদের সাধারণত একটু বেশি হয়ে থাকে। তাছাড়া কন্ডো সার্কোমা আছে, অন্যান্য যে সার্কোমা আছে সেগুলো সাধারণত বাচ্চাদের একটু হয়ে থাকে। আবার যদি আমি সফট টিস্যু সার্কোমার দিকে যাই, তাহলে যেমন র্যাবডোমায়োসার্কোমা সার্কোমা, এটা খুব কমনলি বাচ্চাদের হয়। আর অন্যান্য সার্কোমাগুলো সাধারণত বাচ্চাদেরও হতে পারে, কিন্তু বড়দের ক্ষেত্রে বেশি হয়। যেমন তার ভিতরে আমরা বলে থাকি সাইনোভিয়াল সার্কোমা, দেন ম্যালিগন্যান্ট পেরিফেরাল নার্ভ শিট টিউমার, এটা একটা সার্কোমা, সোয়ানোমা, এগুলো সাধারণত অ্যাডাল্ট এজের মানুষদের একটু বেশি হয়। রেপ্টোমায়োসার্কোমা সেটা শিশুদের ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে সাধারণত একটু বেশি হয়ে থাকে। আচ্ছা, আমরা কিন্তু একটা জানি যে আসলে ক্যান্সার যার হয়েছে আসলে তার কোনো নো অ্যান্সার, এরকম একটা ধারণা কিন্তু আমরা পোষণ করি। আবার আপনারাই বলে থাকেন যে আর্লি ডায়াগনোসিস, যত দ্রুত ডায়াগনোসিস করা যায় ক্যান্সার চিকিৎসাটা আসলে ততটাই ইফেক্টিভ হয়, মানে ফলপ্রসূ চিকিৎসা হয় এবং সম্পূর্ণ সুস্থ হয়ে যায় যদি আর্লি ধরা পড়ে। তো সেক্ষেত্রে এই সার্কোমা আর্লি ডায়াগনোসিসের জন্য কোনো স্ক্রিনিং বা কোনো লক্ষণ আমরা বুঝলে কি করে আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি? ধন্যবাদ। সার্কোমা প্রথমে অন্যান্য ক্যান্সারের মতো সার্কোমা কিন্তু অতটা বেশি প্রথমেই একটা ডায়াগনোসিস হয় না, কারণ কি এটা খুব স্লো গ্রোয়িং টিউমার। এবং এই সার্কোমার লক্ষণের ভিতরে যদি আমরা যাই, প্রধান লক্ষণ হচ্ছে পেইনলেস লাম্প। যদি এটা হচ্ছে সাধারণত একটা চাকা হয় বা মাংসপিণ্ড হয়, যেটা সাধারণত ব্যথা থাকে না। আর আমরা জানি যে ব্যথা না থাকলে সেখানে আমাদের নোটিফিকেশন খুব একটা হয় না, আমরা সেটাকে গুরুত্ব দেই না। কিন্তু এটা সাধারণত পেইনলেস লাম্প দেখে অনেক দিন ধরে এটা সাধারণত আনডায়াগনোসড থাকে বা আমরা ওটাকে ওইভাবে অ্যাটেনশন দেই না। কিন্তু যখন এটা সাধারণত একটু বড় হয়ে যায়, বড় হয়ে গেলে কি হচ্ছে, এটা সারাউন্ডিং স্ট্রাকচারের উপরে চাপ দিচ্ছে, মানে প্রেশার ইফেক্ট বলি আমরা। যদি চামড়ার নিচে হয়ে থাকে, সাধারণত এটা বড় হয়ে গেলে আমাদের যে স্নায়ু আছে সেগুলোতে চাপ দেয়, বা চামড়ার উপরে অনেক বেশি প্রেশার দিলে তখন ওখানে পেইন হয়, তখন নোটিফিকেশন হয়, তখন সাধারণত আমরা ওটাকে অ্যাটেনশন দেই। আদারওয়াইজ সার্কোমা কিন্তু আপনাকে একটু বলে রাখি, সার্কোমা যে শুধু শরীরের বাইরের অংশ হচ্ছে এমনটা কিন্তু নয়। সার্কোমা যেমন শরীরের বাইরের অংশ বলতে চামড়ার উপরে বা মাংসপেশিতে বা আমাদের পেটের বা বুকের অংশে হচ্ছে বাইরের দিকে, অনুরূপভাবে এটা কিন্তু পেটের ভিতরেও হয়। পেটের ভিতরে যেগুলো থাকে সেগুলো সাধারণত খুব ছোট অবস্থায় যখন থাকে তখন এটা সাধারণত কোনো সিমটমই তৈরি করে না, এই জন্য ওটা সাধারণত আনডায়াগনোসড থেকে যায়। আদারওয়াইজ যখন এটা অনেক বড় হয়ে যাচ্ছে, যখন প্রেশার ইফেক্ট করছে, তখন সাধারণত এটা ডায়াগনোসিস হচ্ছে। দ্যাটস ওয়াই সার্কোমার ক্ষেত্রে আসলে ওইভাবে স্ক্রিনিং মানে যে আর্লি ডায়াগনোসিস করা আসলে, তবে একটা জিনিস আমরা বলতেই পারি যে আপনি বলছেন যে পেইনলেস লাম্প, মানে ব্যথা নাই কিন্তু একটা চাকা আসে, অস্বাভাবিক একটা চাকা কোথাও দেখলো, তাহলে তাকে অ্যাড্রেস করা উচিত, ডাক্তারের কাছে যাওয়া উচিত। যখনই কোনো একটা অ্যাবনর্মাল চাকা আসবে যেটা শরীরে নর্মাল কোনো কিছু না, তখন আমাদের উচিত একজন বিশেষজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করা, কারণ একজন বিশেষজ্ঞ ডক্টরই ওটাকে ক্লারিফাই করতে পারবে হোয়েদার ইট ইজ বিনাইন মানে আগে আমি একসময় আলাপ করেছিলাম, বিনাইন মানে যেটা টিউমার কিন্তু ক্যান্সার না, আর ম্যালিগন্যান্ট যেটা সেটা আসলে ক্যান্সারাস। তখন কিন্তু একজন ডক্টরই এটার নেচার, এটার কনসিস্টেন্সি, এটার ইতিহাস জেনে কিন্তু বলতে পারবে যে এটা আসলে বিনাইন নাকি ম্যালিগন্যান্ট। এরকম চাকা থাকলে তো আপনারা ধরেন অনেক সময় আমরা দেখা যায় যে নিউরোফাইব্রোমা, নার্ভের ছোট ছোট চাকা অনেক বডিতে আছে, সিস্ট থাকতে পারে, তো এটা একজন ডক্টরকে দেখালে পরে তখনই কিন্তু সে ডিফারেনশিয়েট করতে পারবে, সো দ্যাট আপনি যেটা বলছিলেন যে এটা কোনো সিম্পটম থাকে না, যখন প্রেসার ইফেক্ট অ্যাডভান্স স্টেজে তখন আপনাদের সেটা থেকে আমরা আসলে একটু মুক্ত থাকতে পারি। তাহলে কাজে একটু সচেতন হতে হবে, কোনো লাম্প দেখা গেলে একটা ডক্টরের সাথে অবশ্যই আমরা একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নেব। আসলে আপনি যে সিম্পটমের কথা বলছিলেন, যেহেতু এটা পেইনলেস লাম্প, ব্যথা নাই, সিম্পটম থাকে না, যখন আপনার কাছে আসে রোগীগুলো তখন আসল সাধারণত তখন তো ধরেন একটা অ্যাডভান্স স্টেজ থাকে, তখন কি কি লক্ষণ রোগীদের কাছে থাকে? ধন্যবাদ। প্রথমে এই রোগী যেটা নিয়ে আসে সেটা একটা চাকা নিয়ে আসে, যেটা সাধারণত একটা অনেক দিন ধরে বড় হচ্ছে অথবা হঠাৎ করে সেটা বড় হয়ে গেল, এই ধরনের একটা চাকা নিয়ে আসে। এবং এই চাকার সাথে অ্যাসোসিয়েটেড যেটা বললাম যে ব্যথা থাকে অনেক সময়, যেটা সফট টিস্যু টিউমারে হলে সেটা কম্প্রেস সিমটম করলে তখন সে একটা ব্যথা হয়। এছাড়া বাচ্চাদের ক্ষেত্রে যেটা আমি বলেছিলাম যে বনি সার্কোমা সাধারণত বাচ্চাদের ব্যথা নিয়েই আসে। দেখা গেলো যে একটা বাচ্চা হঠাৎ করে সে খেলতে গেছে, কোনো কারণে সে ব্যথা পেয়েছে বা কোনো কারণে সে কোনো কিছুতে একটা ট্রমা পেয়েছে,
তখন সে তার বাবা মার কাছে আসে বলল যে এটা আমার একটা ব্যথা হয়েছে। তখন সেই ব্যথাটা কিন্তু দেখা যাচ্ছে যে স্পোর্টস ইনজুরি যেটা আমরা বলি, খেলতে গিয়ে বা সেভাবেই অন্য আমরা কারণে, ট্রিট করছি। সেইভাবেই সেটা দেখা হয়, কিন্তু পরে দেখা যাচ্ছে যে ওই ব্যথাটা কিন্তু কমে না এবং ব্যথার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। যেমন একটা বাচ্চা পড়ে গেলে সাধারণত তার বায়োল্যাটারাল ব্যথা হওয়ার কথা, দেখা যাচ্ছে 2 পায়ে ব্যথা হওয়ার কথা, কিন্তু সে বলতেছে তার 1 পায়ে ব্যথা এবং ব্যথাটা কমতেছে না, ব্যথাটা গ্রাজুয়ালি বাড়তেছে। এই ব্যথার সাথে সাথে দেখা যাচ্ছে যে ওইখানে তার একটা চাকা হয়ে যাচ্ছে এবং এই চাকার ধরনটা হঠাৎ করে বেড়ে যাচ্ছে, চাকার উপরে তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং চাকার স্কিন যেটা কাভারিং স্কিনটা শাইনি হয়ে যাচ্ছে, রেড হয়ে যাচ্ছে। তখন কিন্তু এটা একটা সিমটম। অ্যানাদার সিমটম হচ্ছে যে পেশেন্টের অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রেও যেমনটা হয়, এই ক্যান্সারের ক্ষেত্রে সাধারণত পেশেন্টের ক্যান্সার হলে অনেক সময় তার ম্যালেজ মানে তার দুর্বলতা, অবসাদগ্রস্ত মনে হয়, অনেক সময় ওজন কমে যায়। এগুলা সাধারণত খাওয়াতে অরুচি থাকে। বিশেষ করে পেটের ভিতরে যদি কোনো চাকা থাকে, বিশেষ করে রেট্রোপেরিটোনিয়াল কোনো সার্কোমা যদি বড় হয়ে যায়, তাহলে সাধারণত এগুলো কি করে অ্যাসোসিয়েটেড অর্গানকে যখন কম্প্রেস করে, যেমন এটা যদি আমাদের পাকস্থলীতেও কিন্তু একটা সার্কোমা হয় যেটাকে আমরা জিস্ট বলি। হ্যাঁ, এটা এক ধরনের সার্কোমা। এই জিস্ট যখন হয় তখন কিন্তু সে পাকস্থলীকে চাপ দেয় বা পেটের ভিতরে অনেক বড় একটা চাকা বা লাম্প দেখা যায়, পেটের সাথে ফুলে যায়। তখন সে কি হয় যে চাপ দিলে খেতে পারে না, খেতে গেলে পাকস্থলীতে যেহেতু চাপ দিচ্ছে, খেতে গেলে বমি হয়ে যায়। অনুরূপভাবে এটা যদি রেট্রোপেরিটোনিয়াল হলে অনেক সময় কিডনিকে চাপ দেয় বা কিডনির নালীকে চাপ দেয়, তখন দেখা যাচ্ছে কিডনিটা ফুলে যাচ্ছে। তখন একটা রুগী ব্যথা বা যে কোনো কারণে আল্ট্রাসোনোগ্রাফি করতে গেল, গিয়ে দেখলো যে তার পেটের ভিতরে অনেক বড় একটা চাকা। সাধারণত এই সিমটমগুলো নিয়েই আমাদের কাছে আসে। তো যখন এই রোগীগুলো আপনাদের কাছে আসে তখন আপনারা তো এটা ইন্ডিভিজুয়ালাইজ পেশেন্ট, জি, জি। যার পেটে সমস্যা আছে তার পেটের এক ধরনের পরীক্ষা হবে। সাধারণত আপনারা কোন কোন পরীক্ষা করে আপনারা নিশ্চিত হন যে তার সার্কোমা হয়েছে? ধন্যবাদ। যখন এটা সারফেসে কোনো টিউমার হয় বা এক্সেসিবল পার্টে হয়, যেগুলো আমরা ইজিলি দেখতে পাচ্ছি, ভিজিবল হচ্ছে, তখন সাধারণত ওখানে আমাদের প্রথমত আমরা একটা রেডিওলজিক্যাল ইমেজিং করি। যেমন আমরা এক্স রে করে বুঝতে পারি যে এটাকে আসলে বনি অরিজিন মানে হার্ট থেকে আসছে নাকি সফট টিস্যু থেকে আসছে। আরও বেটার ভিজুয়ালাইজেশন এবং বেটার ক্লারিফিকেশনের জন্য আমরা সাধারণত এমআরআই করে থাকি, এমআরআই অফ দ্য এফেক্টেড পার্ট। ওখানে করলে আমরা বুঝি যে এটা আসলে হার্ট থেকে আসলো নাকি সফট টিস্যু থেকে আসলো, নাকি সফট টিস্যুতে হয়ে এটা হাড়কে ইনভেড করলো, সাথে সাথে এটা রক্তনালীকে কমপ্রেস করতেছে কিনা, এটা স্নায়ু বা নার্ভ ইনভলভমেন্ট আছে কিনা, এগুলো সাধারণত আমরা এমআরআই দিয়ে ডিফারেন্সিয়েট করতে পারি। এটা আমাদের রেডিওলজিক্যাল ডায়াগনোসিস। কিন্তু আমাদের যেটা বললেন যে কনফার্ম হওয়ার জন্য আমাদের দরকার টিস্যু ডায়াগনোসিস। সেটা আমরা একটা কোর কার্ড বায়োপসি করতে পারি। কোর কার্ড বায়োপসি করেই কিন্তু আমরা একমাত্র ক্লারিফাই করতে পারি যে এটা কি সার্কোমা নাকি অন্য কোনো ধরনের ক্যান্সার। এটা গেল পেটের বাইরের ক্ষেত্রে। পেটের ভিতরে যদি হয়, আমরা প্রথমেই একটা করতে পারি যে পেটের একটা আল্ট্রাসোনোগ্রাফি করতে পারি। আল্ট্রাসোনোগ্রাফি আমাকে প্রাইমারি একটা ধারণা দিয়ে দিবে যে এটা আসলে পেটের ভিতরে একটা অ্যাবনর্মাল মাস আছে এবং সেটা লোকেশনটাও বলে দিবে বা তার রিলেশন উইথ আদার স্ট্রাকচার সেটা বলতে পারবে। কিন্তু আমার ভালো করে দেখার জন্য আমার একটা সিটি স্ক্যান লাগবে। সিটি স্ক্যান এগুলোকে আরও বেটার ক্লারিফাই করবে এবং এখানেও আমাকে মাংস পরীক্ষা করতে হবে। সেই ক্ষেত্রে আমাকে একটা ইমেজ গাইডেড করতে হবে। যদি ইজিলি অ্যাক্সেসিবল হয় তাহলে আমি আল্ট্রাসোনো গাইডেড করতে পারি, অথবা একটু ডিপ স্ট্রাকচার হলে বা রেট্রোপেরিটোনিয়াল হলে সেক্ষেত্রে আমরা সিটি গাইডেড বা সিটি স্ক্যান গাইডেড আমরা সাধারণত টিস্যু ডায়াগনোসিস করি, করে তখন কিন্তু আমরা এটা ডিফারেন্সিয়েট মানে করি। সিটি গাইডেড কোর বায়োপসি করে করে আমরা সাধারণত এটাকে নিশ্চিত হতে পারি যে এটা সার্কোমা। তো যখন আপনারা নিশ্চিত হন সার্কোমা, আমরা যেমনটি জানি যে আসলে ক্যান্সার চিকিৎসা হয় না, নিশ্চিত মৃত্যুর দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে রোগী, সেক্ষেত্রে এটা আসলে কোনো ইফেক্টিভ মানে ভালো চিকিৎসা আছে কিনা যেটা সার্কোমা রোগীরা সুস্থ হতে পারে? ধন্যবাদ। প্রথমে একটু বলে রাখি যে সার্কোমা সহ যে কোনো ক্যান্সারের ট্রিটমেন্টই কিন্তু একটা টিম ওয়াইজ, আমরা একটা মাল্টিডিসিপ্লিনারি টিম নিয়ে কিন্তু আমরা এটা ট্রিট করি। এই টিমে যেমন আমি একজন ক্যান্সার সার্জন, অনুরূপভাবে একজন মেডিকেল অনকোলজিস্ট, একজন রেডিয়েশন অনকোলজিস্ট, একজন হিস্টোপ্যাথোলজিস্ট, তার অনেক ভূমিকা আছে। সেই কিন্তু আমাদেরকে প্রপার হিস্টোপ্যাথোলজিক্যাল একটা ডায়াগনোসিস বলতে পারে। দেন রেডিওলজিস্ট, এছাড়া অ্যাসোসিয়েটেড আরও অনেকগুলো ডিসিপ্লিন ইনভলভ থাকে। যেমন সার্ফেসের টিউমার হলে, অনেক বড় টিউমার হলে সেখানে রিকনস্ট্রাকশনের জন্য আমাদের প্লাস্টিক সার্জন লাগে, রিকনস্ট্রাকটিভ সার্জন লাগে। এটা আসলে মাল্টিডিসিপ্লিনারি টিম। আর ট্রিটমেন্ট যেটা বললেন, ট্রিটমেন্ট আসলে ডিপেন্ড করে অনেকগুলো ফ্যাক্টরের উপরে। সেই ফ্যাক্টরের উপরে প্রথম যদি আমরা বলি এই টিউমারের আসলে সাইজ, দেন এটা সাইট, এটা কোথায় হচ্ছে, এটা সারফেসে নাকি ইন্টারপেরিটোনিয়াল নাকি রেট্রোপেরিটোনিয়াল, দেন এটার গ্রেড, হিস্টোলজিক্যাল এটা কোন ধরনের, এটা কি আর্লি নাকি এটা মানে একটু পোরলি ডিফারেন্সিয়েটেড লেট স্টেজের, মানে গ্রেডের উপরে। গ্রেড সাধারণত 3টা গ্রেড থাকে, এটা কি ফার্স্ট গ্রেড নাকি সেকেন্ড অথবা থার্ড গ্রেডের উপরে। দেন এটার রিলেশন উইথ দ্য আদার স্ট্রাকচার্স,
আমি প্রথমেই বলেছি রিলেশন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। পেটের ভিতরে সাধারণত অনেক সময় অনেক ভাইটাল স্ট্রাকচারের সঙ্গে রিলেটেড থাকে। যেমন পেটের ভিতরে এটা মেজর যে আমাদের রক্তনালীগুলো আছে সেগুলো অনেক সময় এনকেসমেন্ট করে থাকে, চারিদিক থেকে ওটাকে একদম ঘিরে থাকে, সেটা একটা ফ্যাক্টর। সারাউন্ডিং আরও ভাইটাল স্ট্রাকচারস থাকে, যেমন কিডনির সঙ্গে রিলেটেড থাকে, অনেক সময় প্যানক্রিয়াসের সঙ্গে রিলেটেড থাকে। তো সেই ক্ষেত্রে আসলে রিলেশন উইথ দ্য সারাউন্ডিং স্ট্রাকচার্সের উপর ডিপেন্ড করে। দেন পেশেন্ট জেনারেল ফিটনেসের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এই সবগুলো ফ্যাক্টর উপর ডিপেন্ড করে। তো যদি আমাদের কাছে যদি প্রাথমিক পর্যায়ে বা আর্লি স্টেজে কোনো টিউমার আসে, সেই ক্ষেত্রে আমরা প্রথমেই আমরা সার্জারি করব। এবং বলে রাখি সার্কোমার ক্ষেত্রে মেইন স্ট্রিম অফ ট্রিটমেন্ট কিন্তু সার্জারি। কারণ সার্জারি করে আমরা টিউমারটাকে রিমুভ করতে পারি, এবং সার্জারি করে আমরা টিউমারটাকে যদি অনেক সময় পুরোপুরি রিমুভ করতে না পারলেও আমরা কিন্তু ডিবাল্কিং সার্জারি করতে পারি। ডিবাল্কিং মিনস আমরা হয়তো একটা ভাইটাল স্ট্রাকচারের সঙ্গে এটা অ্যাটাচমেন্ট আছে, তখন আমরা এটা যতটা পারি আমরা টিউমারটাকে সার্জিক্যালি রিমুভ করে দেই। দিলে আমার পরবর্তী যে চিকিৎসাগুলো আছে যেমন কেমোথেরাপি, রেডিওথেরাপি, এগুলো ইফেক্টিভ হয়। আবার অনেক ক্ষেত্রে কী হয় যে সার্জারি যদি আমরা ব্রড হেডিংয়ে বলি, তাহলে ট্রিটমেন্ট যদি ব্রড হেডিংয়ে বলি, এক সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, টার্গেটেড থেরাপি এবং ইমিউনোথেরাপি, সাধারণত এই 5টা ব্রড হেডিং আমরা ট্রিটমেন্ট করে থাকি। তো কখনো কখনো আমাদের টিউমার যদি অনেক বড় থাকে, যেটাকে আমরা সার্জিক্যালি মানে সেখানে রিমুভ করতে পারতেছি না বা আমাদের সার্জিক্যালি অ্যাক্সেসিবল না, সেক্ষেত্রে কিন্তু আমরা সার্জারির আগেই কিন্তু আমরা আমাদের যে মেডিকেল অনকোলজিস্ট যে কলিগ আছেন বা অনকোলজিস্ট যারা আছেন ওনাদের কাছে আমরা সাধারণত রেফার করে দেই। ওনারা নিউ অ্যাডজুভেন্ট একটা কেমোথেরাপি দিয়ে দেয়। নিউ অ্যাডজুভেন্ট মিনস আমার ক্যান্সারের প্রধান চিকিৎসার আগেই তাকে কেমোথেরাপি দেওয়া। এটার উদ্দেশ্য হচ্ছে যে টিউমারটা যাতে সাইজটা একটু যদি রেসপন্স করে, তাহলে সাইজটা ছোট হলো, হয়তো সারাউন্ডিং একটা অর্গানের সঙ্গে এটা ইনভলভ ছিল, সেক্ষেত্রে থেকে এটা ইনভলভমেন্টটা ছুটে গেল, এটা তখন ইজিলি অ্যাক্সেসিবল হলো। সেক্ষেত্রে কিন্তু নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি আমরা দিয়ে নেই, দিয়ে তারপরে সার্জারি করি, দেন আমরা রেডিওথেরাপি দেই। এবং এখন কিছু মডার্ন ট্রিটমেন্ট মডালিটিস এসছে, তার ভিতরে অন্যতম হচ্ছে টার্গেটেড থেরাপি। টার্গেটেড থেরাপি মিনস টার্গেটেডই, যেটা হচ্ছে যে একটা অর্গানকে আমরা একটা বায়োলজিক্যাল এজেন্ট দিয়ে তাকে একদম স্পেসিফিক ট্রিটমেন্টটা দেওয়া হয়, যার ক্ষেত্রে আমাদের অনেক সময় কেমোথেরাপি, রেডিওথেরাপির অনেকগুলো সাইড ইফেক্ট থাকে, সারাউন্ডিং অর্গান ইনভলভ থাকে। কেমোথেরাপির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পোস্ট কেমোথেরাপিটিক ভমিটিং, নওশিয়া, ডায়রিয়া এগুলো হতে পারে। যেমন রেডিওথেরাপি দিলে স্কিন র্যাশ হতে পারে, স্কিন ইরিটেশন হতে পারে, স্কিন বার্ন হতে পারে, সারাউন্ডিং অর্গানগুলো সেগুলো রেডিয়েশন দিয়ে ইনজুরি হতে পারে। সেক্ষেত্রে টার্গেটেড থেরাপি দিলে এই ইফেক্টগুলো সাধারণত একটু কম হয়, সেক্ষেত্রে আমরা টার্গেটেড থেরাপি দিতে পারি। আর আরেকটা হচ্ছে ইমিউনোথেরাপি, যেটা বডির ইমিউন সিস্টেমকে এনহ্যান্স করা হয় টু ফাইট এগেনস্ট দ্য ক্যান্সার সেলস। এটা অন্যতম একটা আধুনিকতম চিকিৎসা পদ্ধতি, মানে এটা লেটেস্ট একটা যে আপনি তার ইমিউনিটি বুস্ট আপ করার জন্য আমরা একটা ইমিউনোথেরাপি দিয়ে থাকি এগেইনস্ট দ্য ক্যান্সার। আরেকটা অপশন আছে যেটা আমরা অ্যাবলেটিভ থেরাপি বলি, যেটা আমরা অনেক ধরনের অ্যাবলেশন করা যেতে পারে, যেটা রেডিওথেরাপি দিয়ে অ্যাবলেশন করা যেতে পারে, দেন ইলেকট্রিক হিট দিয়ে অ্যাবলেশন করা যেতে পারে, আল্ট্রাসাউন্ড ইফেক্ট দিয়ে অ্যাবলেশন করা যেতে। অ্যাবলেশন মিনস একটা হাই এনার্জি সোর্স ডেভেলপ মানে ক্রিয়েট করে টিউমারটাকে আমরা অ্যাবলেট করে দিতে পারি, গলিয়ে দিতে পারি, যেটা খুব ছোটো সাইজ হলে এবং দেখা যাচ্ছে যে অনেক মানে ইম্পর্টেন্ট ভাইটাল স্ট্রাকচারের আশেপাশে এসে যেখানে সার্জারি করা সম্ভব না, যেমন ইন্ট্রাক্রেনিয়াল কোনো লিশন থাকলে সেক্ষেত্রেও কিন্তু আমরা সাধারণত অ্যাবলেটিভ থেরাপি ইউজ করি। এগুলোই সাধারণত ট্রিটমেন্ট মডালিটিস। একটা বিষয় আমি জানি যে অস্টিওসার্কোমা, যেটা বলছে যে বোনস সার্কোমা, অনেক সময় দেখা যায় যে বাচ্চা ইয়াং ছেলে তার একটা পায়ে তার সার্কোমা হয়েছে, ক্যান্সার হয়েছে, কিন্তু আমি দেখেছি আপনারা পাটা কেটে ফেলে দেন। জি জি, মানে পুরো পাটা। তো এই পাটা ফেলার আগে আপনারা একটা অ্যাসেসমেন্ট করে থাকেন যে কেন ফেলছেন, কিন্তু যার পা ফেলছেন সে কিন্তু রাজি হতে চায় না বা তার পরিবারও রাজি হতে চাচ্ছে না বা গার্জেন চাচ্ছে না। তো সেক্ষেত্রে আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে আসলে পরে প্রগনোসিস খুব খারাপ হয়, রোগীর মৃত্যুর কোলেই ঢলে পড়ে শেষ পর্যন্ত। এটা যদি একটু বলতেন। না, এটা নিয়ে আমার কথা আছে, ধন্যবাদ। অবশ্যই খুবই আমাদের জন্য এটা কষ্টকর যে একটা ইয়াং ছেলের একটা পা অ্যাম্পুটেশন করে ফেলা বা একটা
হয়তো একটা অ্যাডাল্ট যে হয়তো মানে আমি যত জানি যে আপনারা অস্টিওসার্কোমার ক্ষেত্রেই এরকম না সিদ্ধান্ত স্যার, নিয়ে থ্যাংক ইউ স্যার, কিন্তু এখন আপনি এটা মেনশন করেছেন খুবই ভালো হয়েছে যে কিন্তু এখন ট্রিটমেন্ট মডালিটি চেঞ্জ হয়েছে স্যার। এটা অবশ্যই দুঃখজনক যে তার অ্যাম্পুটেট করে ফেলা, যে তার একটা ফিউচার নষ্ট হয়ে যাওয়া, তার মানসিকভাবে সে সহ তার পুরো ফ্যামিলি একটা ভেঙে পড়া, কিন্তু স্যার এখন আসলে মডালিটি চেঞ্জ হয়েছে স্যার। এখন আধুনিক কি ব্যবস্থা আধুনিকতম সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আধুনিকতম চিকিৎসা পদ্ধতির ভিতরে অন্যতম হচ্ছে যদি এটা প্রাইমারি স্টেজে আসে সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ওয়াইড লোকাল এক্সিশন করে ওখানে আমরা বোন গ্রাফট প্লাস অন্যান্য ভাবে আমরা সেটাকে মেনটেন করতে পারি, কিন্তু আরও আধুনিকতম কিন্তু চিকিৎসা পদ্ধতি এসেছে, যেমন আমরা প্রস্থেসিস বলি স্যার। এটা মডিউলার একটা প্রস্থেসিস। এই প্রস্থেসিস দিয়ে এখন কিন্তু আমরা লিম্ব সেভিং সার্জারি করতেছি। এটাকে বলাই হচ্ছে যে লিম্ব সেভিং সার্জারি, খুব গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে সেভিং সার্জারি করতেছি, সেই ক্ষেত্রে আমরা হাতের ক্ষেত্রেও করতেছি, পায়ের ক্ষেত্রেও করতেছি। লিম্ব সেভিং সার্জারি মিনস যদি এটা আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে, যদি এগুলো ফুলফিল করে সেক্ষেত্রে কিন্তু আমরা টিউমার অংশটুকু রিমুভ করে দিয়ে ওখানে একটা আমরা প্রস্থেসিস, আর্টিফিশিয়াল একটা প্রস্থেসিস কিন্তু আমরা ওখানে ইমপ্লান্ট করে দিচ্ছি। এই প্রস্থেসিস দেওয়ার কারণে সে কী হচ্ছে যে তার লিম্বটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে স্যার, তার হাতটা সেভ হয়ে যাচ্ছে। আমাদের অনেক পেশেন্ট আছে যারা দিয়ে এখনও 4 বছর 5 বছর পর্যন্ত কিন্তু ভালো আছে স্যার। তাহলে কী হচ্ছে, তার একটা সাইকোলজিক্যাল ইমপ্রুভমেন্ট হচ্ছে, তার ফিউচার যে কর্মক্ষমতা সেগুলো হ্যাম্পার্ড হচ্ছে না, এবং ফ্যামিলিটাও সাইকোলজিক্যালি বুস্ট অফ হচ্ছে, যে না কসমেটিক পারপাসেও সে হ্যাপি থাকতেছে। এখন কিন্তু স্যার মডালিটি চেঞ্জ হয়েছে এবং এখন লিম্ব সার্জারি খুব কমনলি হচ্ছে স্যার। তা এটা একটা ভালো দিক আপনি তুলে ধরলেন, যেটা মানে লিম্ব সেভিং সার্জারি, যেটা আগে কিন্তু আগে আসলে সেটা কি হতো যে অ্যাম্পুটেশন করে দেওয়া হচ্ছে। তবে সে কোনো ক্ষেত্রে যদি মেটাস্টেসিস হয়ে যায়, কিন্তু ওই যে বললাম স্যার কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করলে, যেমন এটা যদি ডিস্টাল মেটাস্টেসিস থাকে, লোকালি খুবই অ্যাডভান্স থাকে, আলসারেটেড থাকে, ইভেন এটা যদি স্নায়ু বা নার্ভ যদি বলি নিউরোভাস্কুলার ইনভলভমেন্ট যদি থাকে, সেক্ষেত্রে সাধারণত আমরা এগুলো করি না। কিন্তু সেক্ষেত্রেও এখন এনএসিটি দিয়ে, নিউরোঅ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিয়ে যদি এটা ইমপ্রুভ করে, তখন কিন্তু তাদের ক্ষেত্রেও কিন্তু লিম্ব সেভিং সার্জারি করা হচ্ছে। তো আমি যেটা সবশেষ জানতে চাই যে আসলে ক্যান্সার নিয়ে কিন্তু আমাদের অনেক জানার আগ্রহ থাকে, আমরাও কিন্তু আতঙ্কিত থাকি ক্যান্সার নিয়ে। তো আমরা যেটা জানতে চাই যে এই ক্যান্সার যে সার্কোমার কথা বললেন আপনি, এটা প্রগনোসিসটা কেমন? ধন্যবাদ স্যার। প্রগনোসিস, আমার যারা দর্শক শ্রোতা আছেন অনেকে হয়তো প্রগনোসিস বুঝবেন, আবার অনেকে হয়তো বুঝবেন না। প্রগনোসিস যদি আমি বলি, এটার বাংলা হচ্ছে আরোগ্য সম্ভাবতা। একটা রোগীর ক্যান্সারে আক্রান্ত হয়েছে বা সার্কোমাতে আক্রান্ত হয়েছে, সে মানে কতটুকু ভালো থাকবে, কতদিন ভালো থাকবে, ডিজিজ ফ্রি কতদিন থাকবে, সেটাকেই সাধারণত আমরা প্রগনোসিস বলি। তো সব ক্যান্সারের মতো সার্কোমাতে প্রগনোসিস কিন্তু অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে স্যার। ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে মিনস এটা ওই আগের মতোই, যদি এটা সাইজ একটা ফ্যাক্টর, এটার সাইট একটা ফ্যাক্টর, দেন এটার আমরা যদি সার্জারি করি সেই সার্জারির একটা ফ্যাক্টর, যে আমরা কি পুরাটা রিমুভ করতে পারলাম নাকি আমাদের টিউমার রয়ে গেল, পুরাটা রিমুভ করলেও মার্জিন নেগেটিভ করতে পারলাম কিনা, আমরা চারিপাশের টিউমারটাকে ফ্রি করে একটা হেলদি টিস্যু রাখতে পারলাম কিনা, এটা একটা ফ্যাক্টর স্যার। তারপরে সে আফটার সার্জারি যে ট্রিটমেন্টগুলো আছে, যেমন রেডিওথেরাপি, কেমোথেরাপি, ইমিউনোথেরাপি বা টার্গেটেড যেটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, সেই ট্রিটমেন্টগুলো নিল কিনা, এগুলো সব কিছুর উপরেই কিন্তু আমার নির্ভর করে প্রগনোসিস। তো সেই ক্ষেত্রে প্রগনোসিস এটাও টিউমারের যেমন স্টেজের উপর নির্ভর করে, গ্রেডের উপর নির্ভর করে। এখন যদি আমরা দেখি যে অন অ্যাভারেজ একটা সার্কোমার প্রোগ্রেসিস সাধারণত 5 বছরের তার বেঁচে থাকার সম্ভাবনা সাধারণত অ্যারাউন্ড 60%। 5 বছর একটা মানুষ তাহলে কি হচ্ছে যে যারা ক্যান্সারে সার্কোমাতে আক্রান্ত হচ্ছে তাদের ভিতরে 60% মানুষ 5 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে, এটা অন অ্যাভারেজ। কিন্তু স্যার এটা আসলে আবার এটা টিউমারের ওই যে অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। যদি এটা শুধু লোকালাইজড হয় এবং সারাউন্ডিং অর্গান ইনভলভমেন্ট নাই, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমরা একটা রুগী কিন্তু অ্যারাউন্ড 80% পর্যন্তও কিন্তু বেঁচে থাকতে পারে। আর যারা লোকালি অ্যাডভান্স, ওখানে নার্ভ, ব্লাড ভেসেলস, দেন আলসারেশন এগুলো ছিল, তাদের ক্ষেত্রে সাধারণত আমরা বলি 51% to 60% তারা 5 বছর বেঁচে থাকে। আর যারা মেটাস্ট্যাটিক, যাদের ক্যান্সারটা অন্যদিকে ছড়ে গেছে, সার্কোমা কিন্তু খুব কমনলি লাংসে ছড়িয়ে যায়। এবং সিমটমের ভিতরে আমি তখন হয়তো বলতে ভুলে গেছি, লাংসে যখন ছড়িয়ে যায় তখন কিন্তু রোগীগুলো সাধারণত শ্বাসকষ্ট হয়ে গেলে সিমটমগুলো সেগুলো নিয়ে কিন্তু আসে। তো সেক্ষেত্রে যদি মেটাস্ট্যাটিক হয় তাহলে সাধারণত অনলি 16% মানুষ কিন্তু 5 বছর বেঁচে থাকে। আচ্ছা, তাহলে তো প্রগনোসিস যদি আসলে ট্রিটমেন্ট করে তাহলে প্রগনোসিস, এবং আমাদের রোগীগুলো যদি আর্লি আমাদের কাছে আসে, এবং রোগীর এজের উপরেও নির্ভর করে, যদি যারা ইয়াং এজে আসতেছে তাদের প্রগনোসিস বেটার, আবার যারা একটু ওল্ডার এজে আসতেছে, যারা
অন্যান্য কোমরবিডিটিস আছে, ইমিউনো কম্প্রোমাইজড আছে, তাদের ক্ষেত্রে আবার প্রগনোসিস পোর। তো সেক্ষেত্রে আপনারা যখন ট্রিটমেন্ট করেন, তাদের ইভালুয়েট করেন পেশেন্টগুলো, তখন তো আপনারা পেট স্ক্যান করে যে অন্যান্য কোথাও অবশ্যই, অর্গানে জড়িত অবশ্যই, আছে কিনা সেটাও অবশ্যই। আপনারা জেনে নেন এবং অ্যাকর্ডিংলি আমরা আপনারা চিকিৎসা স্টেজিং এর করেন। জন্য আমরা অনেকগুলো ইনভেস্টিগেশন করে থাকি। তার ভিতরে অন্যতম হচ্ছে বনি সাসপেক্ট হলে অ্যাটলিস্ট পেট স্ক্যান না করতে হলে আমরা একটা বনি স্ক্যান করি, বোন স্ক্যানটা যে আপনারা কারণ করতে আর পারেন। কোথাও বোনসে কোথাও ইনভলভমেন্ট আছে কিনা। আর এখনকার জন্য সবথেকে ভালো হচ্ছে যেটা আমরা নিউক্লিয়ার ইমেজিং সিস্টেম পেট স্ক্যান। পেট স্ক্যান করলে আমরা পুরো শরীরটাকেই সাধারণত একটা স্ক্যান করে ফেলতে পারতেছি। অনেক 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 ধন্যবাদ ডক্টর জোয়ারদার, আপনি অনেক মূল্যবান পরামর্শ দিয়েছেন। ধন্যবাদ আপনাকে আপনাকে। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, চলছে সার্কোমা অ্যাওয়ারনেস মাস। সার্কোমা এক ধরনের ক্যান্সার। যদি এই ধরনের কোনো লাম্প থাকে, ব্যথা নাই কিন্তু একটা চাকা আছে, দেরি না করে একজন বিশেষজ্ঞ চিকিৎসক পরামর্শ নিন, জেনে নিন সার্কোমা আছে কিনা। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সকলের জন্য।